চোখ বন্ধ করে ভাবুন তো, একটি দেশ যেখানে সবাই আইন বানায়, সবাই আইন ভাঙে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আজ আমি আপনাদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা তুলে ধরতে চাই, যে বইটির নাম সবাই আইন বানায়, সবাই আইন ভাঙে, স্বপন মিয়া বই মজুর। লেখকের পরিচিতিটা যদি ছোট্ট পরিসরে দিতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে লেখক একজন শিক্ষক, অধ্যাপনা করছেন একটি কলেজে, পাশাপাশি তিনি একজন লেখক, কবি, কথা সাহিত্যিক, ছন্দকার, গীতিকার এবং গবেষক। এই যে লেখকের নামের পাশে এতগুলো পদবি, এই সমস্ত পদবি কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। অনেক সাধনা, অনেক তপস্যা, অনেক কাজ করার পর এই পদবিগুলো নামের পাশে যুক্ত হয়। ঠিক তেমনি লেখকের নামের পাশেও এমনি করে যুক্ত হয়েছে। সবাই আইন বানায়, সবাই আইন ভাঙে বইটির নামেই যেন এক ধরনের দ্বন্দ্ব, এক ধরনের বিপর্যয় ধরা দিয়েছে। আসলে বইটি শুধুমাত্র একটি গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ নয়, এটি আমাদের সমাজের আইন, ন্যায়, মানুষের অদ্ভুত আচরণের জটিলতাকে গভীরভাবে খুঁজে দেখার একটি প্রয়াস। এই প্রবন্ধ গ্রন্থটি নিয়ে আলোচনা করার একটি মুখ্য বিষয় হচ্ছে, সম্প্রতি এটি রাষ্ট্রীয়ভাবে কেনা হয়েছে। জাগৃতি প্রকাশনী থেকে 4টি বই নির্বাচিত হয়েছে, তার মধ্যে এটি একটি, সবাই আইন বানায়, সবাই আইন ভাঙে, লেখক স্বপন মিয়া। তো এটি শুধুমাত্র লেখকের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগী নয়, এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সমাজ সচেতনতামূলক গ্রন্থ। পড়া শুরু করছি সূচিপত্র দিয়ে। সূচিপত্রের পাশাপাশি এখানে 13টি প্রবন্ধ আছে এই বইতে। তো 13টি প্রবন্ধ আমি ছোট্ট পরিসরে আলোচনা করার চেষ্টা করব, ছোট ছোট করে। এবং প্রথম যে সূচিপত্রতে যে প্রবন্ধটা আছে তার নাম হচ্ছে এদেশে সবাই আইন বানায়, সবাই আইন ভাঙে। এখানে লেখক কিছু উদাহরণ দিয়েছেন। যেমন প্রথমত আমি যদি বলি, হসপিটালে, যে কোনো হসপিটালে লেখা থাকে যে স্মোকিং কজেস ক্যান্সার। সো ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমাদের রোগীদেরকে মানতে বলা হয়, বাট লেখক কিংবা একজন ভদ্রলোক যখন ঢুকছেন কেবিনে, ডক্টরের কেবিনে, তখন তিনি দেখতে পাচ্ছেন যে ডক্টর খুব নির্বিকার ভাবে ধূমপান করে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে যারা আইনটা বানাচ্ছে তারাই তো মূলত আইনটা ভাঙছে, তাই না? আরেক জায়গায় দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক গেলেন হুজুরের কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন যে আচ্ছা হুজুর, যারা সুদ খায় বা সুদের ব্যবসা করে তাদের কাছ থেকে কিছু নেওয়া জায়েজ আছে কিনা? তখন হুজুর বললেন তাওবা তাওবা। অথচ তিনি যখন বের হয়ে আসছেন তখন খেয়াল করলেন একজন সুদের যে মহাজন, তিনি দান বাক্সে, মসজিদের দান বাক্সে বিশাল অঙ্কের একটা টাকা দান করলেন, এবং সে দেখে তো হুজুর বেশ খুশি খুশি গদগদ, তার জন্য দোয়া দরুদ পড়লেন। তো এই যে এক একজন এক একটা নিয়ম বানায়, এক একটা নিয়ম ভাঙে, অথচ এর দায়ভার আসলে সাধারণ মানুষের উপরই পড়ছে, যারা আসলে আলটিমেটলি কোনো কিছুর আগেও নেই পিছু নেই। পরবর্তী প্রবন্ধটি হচ্ছে ভালো মানুষেরাই এদেশের সংখ্যালঘু। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভালো মানুষের আসলে কদর আমরা কতজন করি? আমরা কি আদৌ ভালো মানুষের কদর করি? কিন্তু তারপরেও পৃথিবীতে যত ভালো মানুষ আছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে ঠিকই রয়ে গেছে। এখানে লেখক চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, একজনের উক্তি, মানে আমাদের সবার পরিচিত অধ্যাপক আব্দুল আবু সাইদ স্যার বলেছেন, এদেশে ভালো মানুষেরাই বিচ্ছিন্ন, ভালো মানুষদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তারা একা, তারা আলাদা ঘরে শুয়ে একা একা কাঁদেন, কিন্তু যারা খারাপ তারা বেশ সংঘবদ্ধ। এক শয়তান হুক্কা হুয়া দিলে মুহূর্তেই হাজার হাজার শয়তান কে হওয়া বলতে বলতে ছুটে আসে। তো আসলে আমাদের সমাজের বাস্তব চিত্রটা কিন্তু এরূপই আমাদের চোখে ধরা পড়ছে প্রতিনিয়ত। পরবর্তীতে যদি আমরা দেখি, দাস প্রথা নেই, দাসত্ব আছে ঠিকই। এখানে চমৎকার ভাবে লেখক বিভিন্ন আগে যে দাস প্রথার প্রচলন ছিল সেই গবেষণামূলক তথ্যগুলো তুলে ধরেছেন, এবং আগেকার যে দাস প্রথা ছিল এবং এখন যে দাসত্ব, দুইটার মধ্যে বেশ মিল পাওয়া যায়। কিন্তু আগের দাস প্রথাটা এখন আর আমাদের প্রচলিত নেই বললেই চলে, কিন্তু আমাদের দাসত্ব ঠিকই আছে। আমাদের কোনো কাজের জন্য, আমাদের কোনো কিছু করতে হলে আমরা একজনের না একজনের দাসত্ব করেই থাকি, এবং কোনো কিছু না করলেও তার দাসত্ব করে থাকি, তাকে হচ্ছে আসলে ওপরে ওঠানোর চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি সে হয়তো ওই পজিশনটার যোগ্যই না, তাই না? এই জিনিসপত্রগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমরা কোথায় মানুষের প্রতি ইফোর্ট দিচ্ছি। সো ওই ইফোর্টটাকে আমাদেরকে ঠিকঠাক জায়গায় ভালো মতো কাজে লাগাতে হবে, তাই না? ওকে, তারপরে হচ্ছে আমরা পরবর্তী যদি প্রবন্ধে যাই, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, মা বাবার মহা দুশ্চিন্তা। কেন বললেন? কারণ আপনি খেয়াল করে দেখবেন এখনকার যুগে এটা বেশ হচ্ছে যে বিভিন্ন বকে যাওয়া ছেলে মেয়ে তারা হচ্ছে নিজেরাই নিজেদেরকে গুম করে মা বাবার কাছে মুক্তিপণ দাবি করছে, অথবা কোনো সন্তান কোনো কিছু আবদার করার পরে মা বাবা যখন সেটা দিতে পারছে না তখন সে আত্মহত্যা পর্যন্ত করছে। মানে তার কোনো হেলদোল নেই, একটা মানুষের জীবন এতটা ঠুনকো কিভাবে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বেশিরভাগই মা বাবার আসলে এখন বন্ধুসুলভ হচ্ছে না, তো
সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাদের মনের কথা শুনতে হবে এবং পাশাপাশি তারা যেন কোনো বিপথে না যায় সে বিষয়ে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তারপরে যে প্রবন্ধ আছে সেটা হচ্ছে সবকিছুর দাম বাড়ে, মানুষের দাম বাড়ে না। একেবারেই সত্যি কথা, সবকিছুর দাম বাড়লেও মানুষের দাম বাড়ে না। কারণ আগে আমরা যেমন দেখতাম যে আটা, পেঁয়াজ, চাল কত কম টাকায় পেয়ে যেত, 2 টাকা, 5 টাকা, 10 টাকার মধ্যে সবকিছু পেয়ে যাওয়া যেত। এখন তো এগুলোর দাম একদম আকাশ ছোঁয়া, 120 টাকা, 130 টাকার নিচে কোনো পেঁয়াজের কেজিই নেই। পাশাপাশি স্বর্ণের দাম বেড়ে একদম আকাশ ছোঁয়া। তো এগুলো তো আসলে আমাদের যে সবকিছুর দাম বাড়ছে, সম্পত্তির দাম বাড়ছে, জায়গা জমির দাম বাড়ছে, কিন্তু মানুষের দাম কি আদৌ বাড়ছে? আমার মনে হয় যে মানুষের দাম দিনকে দিন কমেই যাচ্ছে, একেবারে হাই লেভেল থেকে লো লেভেলে আছে। আগে যেমন মানুষকে, টিচারদেরকে, শিক্ষকদেরকে দেখলেই আমরা সম্মান করতাম, এখনকার দিনে বাচ্চারা সেটা করছে না। কি অদ্ভুত ঘটনা! তো এখানে লেখক ম্যাক্সিম গোর্কির একটা উক্তি তুলে ধরেছেন। ম্যাক্সিম গোর্কি আক্ষেপ করে বলেছিলেন, হায় রে মানুষ, তুমি কি বিচিত্র! তুমি পাখির মতো উঠতে শিখেছো, মাছের মতো পানিতে সাঁতার কাটতে শিখেছো, কিন্তু মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করলে না এখনো। এত কিছুর ভিড়ে মানুষের অভাবই মানুষকে ভোগাচ্ছে। আসল মানুষ ভালোবাসি মানুষই। পরবর্তী প্রবন্ধ, শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নিয়ে আমরা কি কিশোর গ্যাংয়ের হাতে বন্দুক তুলে দিচ্ছি? অবশ্যই এটা ভাবার বিষয়। আগে যে লেখক এখানে এই প্রবন্ধটা তুলে ধরেছেন খুবই আন্তরিক একটা উদাহরণ দিয়ে। আগেকার যেমন শিক্ষকরা মেরে, বেত দিয়ে মেরে পরবর্তীতে একটু বকাঝকা করে, সুন্দর করে শাসন করে আদর করতেন, নিজেরাই কান্না করে দিতেন, নিজেরাই বলতেন যে আমি কি তোর শত্রু, আমি তোকে মেরেছি, আমি তো তোর ভালোর জন্য মেরেছি। অথচ এখন খুব নির্বিকার ভাবে, কোনো ভাবনা ছাড়াই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও একজন শিক্ষার্থী অপমান করে দিচ্ছেন সকলের সামনে। এখানে শিক্ষক কিচ্ছু বলতে পারছেন না। অথচ আমাদের শিক্ষার্থীদের উচিত ছিল যথেষ্ট পরিমাণ সম্মান করা অন্তত আমাদের শিক্ষকদেরকে, আমাদের মা বাবার পরে, তাই না? তো এই যে বিষয়গুলো ঘটছে, এগুলা ঘটাচ্ছে কারা এবং কেন ঘটছে, কিসের জন্য ঘটছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। পরবর্তী প্রবন্ধ, আত্মীয়তা সম্পর্ক বিলুপ্ত হচ্ছে, বাড়ছে স্বার্থের সম্পর্ক। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, সেই মামার বাড়ি মধুর হাড়ি, সেই সুন্দর মধুর সম্পর্ক এখনো কি বিদ্যমান? এখনো কি আমরা দেখতে পাই চারপাশে তাকালে? তো কবিতা টিকে আছে, কিন্তু কবিতার মতো করে আসলে সম্পর্কগুলো আমাদের টিকে নেই এবং এটি খুবই ভয়াবহ আকার ধারণ করছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে। বলা যায় যে চাচা মামার সঙ্গে সম্পর্ক নষ্ট, মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট, যে কোনো ধরনের আত্মীয়তা সম্পর্ক বলেন, বন্ধু বান্ধবের প্রতি সম্পর্ক বলেন, সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। অথচ আমাদের কিছু করা থাকছে না। কেন করা থাকছে না? কারণ আমরা আলটিমেটলি সেই সম্পর্কগুলিকে মূল্যায়ন করতে পারছি না। যোগাযোগহীনতা, যোগাযোগ বিচ্ছিন্নতা, এই ধরনের জিনিসপত্র বা একে অপরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা, শত্রুতামি, অনৈতিক কথাবার্তা বলা, এগুলোই আসলে আমাদেরকে মানুষ থেকে, আত্মীয়তা থেকে ছিটকে ফেলে দিচ্ছে। তো এই সমাজে যেমন স্বার্থপর মানুষের অভাব নেই, ঠিক তেমনি নিঃস্বার্থ আলোকিত মানুষও আছেন অনেক। পৃথিবীতে সব অর্জনই ক্ষণস্থায়ী, তাই স্বার্থ যেন স্বার্থপরতা না হয়, সহমর্মিতা যেন হারিয়ে না যায়, লেখক এই কথাই বলেছেন এই প্রবন্ধতে। এর পরে যে প্রবন্ধটি আছে সেটি খুবই আসলে রিলেটেড করতে পারবো আমরা, বা রিলেট করতে পারবো, যে মধ্যবিত্তের দুর্বিষহ জীবন, না পারে কইতে না পারে সইতে। এটা খুবই আসলে দুঃখজনক ব্যাপার যে অনেকে অনৈতিক কাজ করতে পারলেও মধ্যবিত্তরা কিন্তু কিছুই করতে পারে না, কিছু বলতেও পারে না, কিছু সহ্যও করতে পারে না। এখানে লেখক একটা উদাহরণ দিয়েছেন যেটা পড়ে আসলে আমার চোখে পানি চলে এসেছিল। তিনি একদিন দেখছেন যে এক লোক স্বপ্ন থেকে একটা দুধের ন্যানো প্যাকেট চুরি করে পালাচ্ছিলেন। তো গার্ড যখন তাকে ধরলো এবং জিজ্ঞাসাবাদ করলো, তখন পথচারী গিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে ঘটনা আসলে কি। তখন সেই ভদ্রলোক জানালেন যে আমার আসলে 3 মাস ধরে চাকরি নেই, বাসায় ছোট বাচ্চা, তার জন্য আমি দুধ নিয়ে যাচ্ছিলাম। তো এই বিষয়টা খেয়াল করে দেখেন, মানে আমাদের যে মধ্যবিত্তদের জীবনটা আছে, গরিবরা কিন্তু একটা সুবিধা যে তারা চাইলেই হাত পাততে পারে। যারা বড় লোক তারা হয়তো কোনো না কোনো ভাবে ইনকাম করেই ফেলছে, আর যারা মধ্যবিত্ত তাদের না আছে কোনো অঢেল সম্পত্তি, না আছে কোনো পার্মানেন্ট চাকরি, না আছে অন্য কিছু, তারা আসলে হাঁপিয়ে মরছে। এই জন্য লেখক বলেছেন যে না পারে কইতে না পারে সইতে। পরবর্তী প্রবন্ধ, মা বাপ পালতে আইন লাগে, বাপ মা ছেলে মেয়ে পালছে কোন আইনে? এক্স্যাক্টলি। দেখেন, আমাদের ছোটবেলায় আমরা যখন মা বাবার কোলে বড় হই, তখন কিন্তু মা বাবা একবারও চিন্তা করেন না আমরা যে তাদেরকে প্রতিপালন করছি, বড় করে তুলছি, তো আমরা আসলে কোন আইন দ্বারা প্রভাবিত। কিন্তু আমরা বড় হয়ে যাবার পর এটা আবার আমরা বুঝিয়ে দিই যে তোমাদেরকে রাখা আইন অনুযায়ী সম্ভব না। বিশেষ করে এটি ঘটছে দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে। এটা খুবই দুঃখজনক।
এবং বর্তমানে পশ্চিমা বিশ্বকে ফলো করতে করতে আমাদের বাংলাদেশেও একই অবস্থা হয়ে যাচ্ছে। এরপরে যে প্রবন্ধটি আছে, এদেশে সত্য দুর্বল, গুজবে শক্তিশালী। খুব হাস্যকর একটা উদাহরণ আমি পেয়েছি এবং ছোটবেলার কাহিনী মনে পড়ে যাচ্ছিল। চীনের প্রকৌশলী বলেছিলেন, উই নিড মোর হেড ফর পদ্মা ব্রিজ। এবং এটা যে আসলে গুজব আকারে গ্রামে ছড়িয়েছিল, আমি জানি না আপনারা রিলেট করতে পারবেন কিনা। শহরে কি বলেছিল আমি জানি না, কিন্তু গ্রামে, আমি তো তখন গ্রামে থাকি, তখন আসলে সবার কাছে শুনছিলাম যে পদ্মা ব্রিজ করতে নাকি গলা কাটা মানুষ এসেছে, অনেক মাথা লাগবে, দ্যাটস ওয়াই মানুষের গলা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, বস্তা নিয়ে মানুষ ঘুরছে। তো এটা এত ফানি ছিল আমার কাছে, মানে এখন যখন আমি পড়ছিলাম আবার সেই ঘটনা মনে পড়ে গেল, আবার হাসছিলাম যে আসলে এখানে হেড বলতে বুঝিয়েছে জনবল। মানে একটা ছোটখাটো ব্রিজ তো পদ্মা ব্রিজ না, তাই না? বিশাল একটা মানে প্রকল্প নিয়ে তারা এগোচ্ছিলেন। তো এখানে হেড বলতে জনবল বুঝিয়েছে, অথচ মানুষের গুজব গুজব ছড়িয়ে দিয়েছে যে মানুষের নাকি মাথা লাগবে, গলা কেটে নিতে হবে। কিন্তু এই গুজবের মতো করে আসলে সত্য কি এতটা ছড়ায়? সত্যটা না চাপা পড়ে থাকে, যদিও সত্যটা ছাই চাপা আগুনের মতো কখনো না কখনো প্রকাশিত হয়ে যায়। আব্দুল আবু সাইদ স্যার 40 বছর ধরে ধরে হাটে মাঠে ঘাটে ঘুরছেন একটি স্লোগানে, আলোকিত মানুষ চাই। তো এই যে আসলে আমরা একটা হিন্দু, এটা সত্য, আমরা মুসলিম, এটা সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, বলে গিয়েছিলেন নজরুল। তো এই যে বিষয়পত্রগুলা আমাদের ভালো কিংবা সত্য জিনিসগুলো গুজবের আগে ছড়ানো যায়, তাছাড়া গুজব ছড়ে যাচ্ছে দ্রুত। পুলিশের সংখ্যা বাড়লে কি চোরের সংখ্যা কমে? ঠিক তাই। এখানে বেশ চমৎকার ভাবে লেখক গবেষণা দিয়েছেন বিভিন্ন বিভিন্ন মানে দেশের যুদ্ধ নিয়ে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যদি উল্টো দেখাবে, সেখানে দেখি এই যে এখানে স্পেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র যুদ্ধ, জার্মানি যুদ্ধ, পাশাপাশি হচ্ছে ইউরোপীয় যুদ্ধ, কোরিয়ান যুদ্ধ, দেন ভিয়েতনাম যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ নিয়ে উদাহরণ দিয়ে গবেষণামূলক তথ্য দিয়ে দেওয়া হয়েছে এটাতে। পরবর্তী যদি আমি প্রবন্ধে যাই, এ জাতি বিভক্ত পছন্দ করে, ঐক্য পছন্দ করে না। মানে বিভক্তি পছন্দ করে, ঐক্য পছন্দ করে না। এখানে একটা উদাহরণ দিয়েছেন। গতকাল ফেসবুকে লিখেছিলাম আমি ঠিক ভালোবাসি, সঙ্গে সঙ্গে একটা কমেন্টস আসলো, নাস্তিকের বাচ্চা বলে। মানে আপনি দেখেন একটা ধর্ম, বিশেষ করে বাংলাদেশে এটা বেশি হচ্ছে, ধর্মটা কি কেমন ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। ধর্মের কি বিভক্তি? একটা মুসলিম জাতি, তার আবার ৭৩টা ফিরকা। শুধুমাত্র যে ধর্ম নিয়ে তাই কিন্তু না, বিভিন্ন ধরনের পার্টিজ আছে, পলিটিক্যাল পার্টিজ, সেখানেও ভেদাভেদি বিভিন্ন ধরনের হয়েই থাকছে। এখানে বেশ চমৎকার ভাবে মার্কসের এক রচনা থেকে, ফয়েরবাখের এক রচনা থেকে লেখক উদাহরণ টেনে এনে কথাবার্তা বলেছেন। পরবর্তীতে যদি আমি যাই, সামনে থেকে গোলাপ ছড়ে, পেছন থেকে ছড়ে তীর। সর্বশেষ প্রবন্ধ, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। সত্যি তাই। আমি দেখছি একজন মানুষ আমার বন্ধু, অথচ সেই পেছন থেকে আমাকে ছুরি মারছে, তাই না? এটাই তো হয়ে যাচ্ছে বর্তমানে। তো এই যে আমাদের বিষয়বস্তুগুলো, এগুলো আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? মানে এই যে লেখক এখানে বলেছেন, দিনে দিনে বাড়ছে সামনে থেকে গোলাপ আর পেছন থেকে তীর ছুড়ে মারার এমন পৈশাচিক ঘটনা। সামনে থেকে জয়ধ্বনি করছে, পেছনে তারাই আবার কুৎসা উঠছে, ফন্দি আছে বর্ধিষ্ণু বৃক্ষকে ছাঁটাই করার, কোমর ভেঙে দেওয়ার ফলে বাড়ছে বিশ্বাস অবিশ্বাস আর আপন পরের দ্বন্দ্ব। এই যে বিশ্বাস অবিশ্বাসের একটা মতবিরোধ রয়েই যাচ্ছে, এই ঘটনাগুলো আমাদের কবে পরিবর্তন হবে? এই যে লেখক এত চমৎকার ভাবে একটি পুরো প্রবন্ধ গ্রন্থ লিখলেন, কেন তার বই রাষ্ট্রীয় ভাবে কেন হবে না? আমাকে বলেন, কেন এ ধরনের বই মানুষের পড়া উচিত না? উচিত, অবশ্যই উচিত। এবং আমাদেরকে যে লেখাগুলো ভাবতে শেখায়, চিন্তা করতে শেখায়, সেই লেখাগুলো তো অবশ্যই আমাদের পড়া উচিত। লেখক আমাদের সামনে তুলে ধরেছেন মানুষ কেন আইন বানায় এবং কেন আইন ভাঙার পথ খুঁজে বের করে। এটি কেবল আইন বা বিচার ব্যবস্থার উপর আলোচনা নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, সমাজের সংস্কৃতি, নৈতিকতা এবং দায়িত্বশীলতার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য নিয়ে চিন্তা ভাবনা। তিনি পাঠককে ভাবতে বাধ্য করেন, আমরা কি সত্যি আইনকে সম্মান করি, নাকি তা ব্যবহার করি শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য? আজকে এটুকু পর্যন্তই আলোচনা ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বই নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বইয়ের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।